ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ভেতরে বাইরে প্রতিবাদ, ওয়াকআউট করেন অনেক দেশের প্রতিনিধি। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো মানুষের বিক্ষোভ। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা, নেতৃত্ব দিতে পারেন টনি ব্লেয়ার। ইচ্ছে করেই যুদ্ধবিরতি ভণ্ডুল করছে নেতানিয়াহু, দাবি হামাসের, নিহত 58। ইরানের ওপর নিষেধাজ্ঞা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যর্থ রাশিয়া ও চীনের প্রস্তাব, স্থগিতের সায় নেই সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশের, রোববার থেকে কার্যকর। এবং কলকাতায় মণ্ডপে মণ্ডপে পূজার আমেজ, ভক্তদের উপচে পড়া ভিড়। দেবী দুর্গার বোধনের আগেই প্যান্ডেল উদ্বোধনে বিজেপি কংগ্রেসের টক্কর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা, পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফরসঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংঘটিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি।
এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। নেতানিয়াহু তার বক্তব্যে ইসরায়েলের সব শত্রুকে দমনের হুঁশিয়ারি দেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখায় ট্রাম্পের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই জোরালো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো আন্দোলনকারী জেনোসাইড বন্ধ করো স্লোগান দিয়ে সড়ক অবরুদ্ধ করেন। প্রায় সব আরব ও মুসলিম দেশ এবং আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই সেখান থেকে বেরিয়ে যান। তবে কোনো কিছু তোয়াক্কা না করেই নেতানিয়াহু তার বক্তব্য রাখেন। তার ভাষণে জানান, সিনওয়ার, নাসরাল্লাহ সহ ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতারা সবাই চলে গেছে। একে একে ইসরায়েলের সব শত্রুদের দমনের কথা জানান তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বক্তব্য শুরু করার সাথে সাথেই করতালিতে মুখর হয়ে ওঠে অধিবেশন। নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্পের প্রশংসায় মুখরিত ছিল এবং তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এসব বক্তব্যে উচ্ছ্বাসিত হন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ভাষণটি সরাসরি গাজায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে। বলেন, ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্দীদের উদ্দেশ্যে বলেন, তিনি তাদের ভুলে যাননি। একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দেন, বন্দীদের মুক্তি যুদ্ধ থামাতে পারে, না হলে অভিযান চলবে অনির্দিষ্টকাল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজার যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে নেতানিয়াহু ইচ্ছে করে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করছে বলে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের উঠে যাওয়া প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের সঙ্গে আলোচনায় গাজা বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপত্যকায় ইসরায়েলি হামলায় শুক্রবার নিহত হয়েছেন অন্তত 58 জন ফিলিস্তিনি। শুক্রবার ভোর থেকে গাজা নগরী ও আশপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় 69টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। আমরা নেতানিয়াহুর বক্তৃতা শুনেছি, এতে নতুন কিছু ছিল না। একই কথা তিনি গত 2 বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যেতে চান। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে হামাস জানায়, তার অবস্থানই যুদ্ধবিরতি আলোচনার প্রধান অন্তরায়। সংগঠনটির ভাষ্যমতে বিশ্বমঞ্চে শান্তির প্রতিষ্ঠার কথা বললেও নেতানিয়াহু গাজায় প্রতিদিন গণহত্যা চালাচ্ছেন। এ সময় গাজা দখল বা পাপেট সরকার গঠনের পরিকল্পনাকে নেতানিয়াহুর বিভ্রম বলে আখ্যা দেয় সংগঠনটি। হামাস আরও বলে, ইসরায়েল এখন আন্তর্জাতিক মহলে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উঠে যাওয়াই তা প্রমাণ করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজার বিষয়ে সমঝোতা ঘনিয়ে এসেছে। তার ভাষায়, গাজা যুদ্ধ নিয়ে আলোচনা এখন শান্তির দ্বার প্রান্তে, খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। এর মধ্যেই যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাবে তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে, তিনি কোনোভাবেই গাজাবাসীকে বাস্তুচ্যুত করার প্রস্তাব সমর্থন করবেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্যর্থ হল রাশিয়া ও চীনের প্রস্তাব। ইরানের ওপর নতুন করে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তাতে সায় দেয়নি। রোববার বাংলাদেশ সময় ভোর 6টা থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন করে আরোপিত এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা থেকে বাঁচতে ইরানের শেষ প্রচেষ্টাও ব্যর্থ। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হওয়া ভোটে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও 6 মাস পেছানোর রাশিয়া চীনের খসড়া প্রস্তাব 4-9 ভোটে নাকচ হয়, যেখানে 2 দেশ ভোটদানে বিরত থাকে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্বের চাপ আরও বাড়ল। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময়ে রোববার ভোর 6টা থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অভিযোগ, 2015
সালের যে যুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা হয়েছিল তা লঙ্ঘন করেছে তেহরান। ফরাসি প্রতিনিধি জেরোম মোনাফো পরিষদে বলেন, ইরান কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিতের যৌক্তিকতা প্রমাণ করতে পারে। তবে তিনি স্বীকার করেন, কূটনীতি চালিয়ে যাওয়া উচিত এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল মানেই আলোচনার পথ চূড়ান্তভাবে বন্ধ নয়। Iran's nuclear escalation, as detailed in over 60 IAEA reports over the past 6 years, is a threat to international peace and security. In its vote last week, this Council fulfilled the necessary steps of the snapback process set out in Resolution 2231. Therefore, UN sanctions targeting Iranian proliferation will be reimposed this weekend. All member states are obliged to comply fully with these sanctions. অন্যদিকে রাশিয়ার উপজাতিসংঘ দূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেন, ইউরোপীয়দের সন্তুষ্ট করতে ইরান সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলোর সমঝোতায় রাজি হয়নি। জাতিসংঘ থেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, সপ্তাহ জুড়ে নিউ ইয়র্কে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো অগ্রগতি হয়নি। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আগে ইঙ্গিত দিয়েছিলেন, নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল। বিশ্লেষকদের মতে, বিদ্যমান পশ্চিমা নিষেধাজ্ঞার উপর নতুন নিষেধাজ্ঞা চাপলে ইরানের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের লাদাখে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক গ্রেফতার। জেনজিদের সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ, বন্ধ ইন্টারনেট সেবা। লেবাননের বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরুল্লাহকে স্মরণে সমবেত হাজারো সমর্থক। তার মৃত্যুর প্রথম বার্ষিকীর আগের দিন ছিল এই শোকানুষ্ঠান। সাজানো হয়েছে প্রতীকী কফিন, হাতে মোমবাতি আর মোবাইলের আলো জেলে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন ভক্ত সমর্থকরা। বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর হত্যাস্থলে এভাবেই সমবেত হন হাজারো সমর্থক। হত্যার প্রথম বার্ষিকীর আগের দিন ছিল এই শোকানুষ্ঠান। গেল বছর ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ৩২ বছর ধরে হিজবুল্লাহকে নেতৃত্ব দেয়া হাসান নাসরাল্লাহ। তার মৃত্যু হিজবুল্লাহ ও ইরানের জন্য বড় ধাক্কা এবং চলমান যুদ্ধে এক বাকবদল হিসেবে বিবেচিত হয়। যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে কথিত হিজবুল্লাহর অবস্থানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হিজবুল্লাহকে নিরস্ত্র করার চাপ বাড়ালেও সংগঠনটি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ করব, ষড়যন্ত্র যত বড়ই হোক, জয় আমাদের হবেই। এই দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা উচিত ছিল, কিন্তু সরকার আমাদের অবহেলা করেছে। ১ বছর আগে প্রয়াত হলেও এখনও লেবানিজদের মনে বেঁচে আছেন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। লাদাখের জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। লেহ শহরে সহিংস বিক্ষোভে 4 জন নিহত, বহুজন আহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নয়াদিল্লির অভিযোগ, বক্তব্য দিয়ে সহিংসতা উস্কে দিয়েছেন ওয়াংচুক, তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ওয়াংচুককে গ্রেফতারের পর লেহ শহরে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে লাদাখের প্রভাবশালী জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। তাকে জাতীয় নিরাপত্তা আইন NSA এর আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে বিচার ছাড়াই দীর্ঘদিন আটক রাখতে পারবে ওয়াংচুককে। এমনকি তার জামিনেরও সুযোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নয়াদিল্লির দাবি, লাদাখে জেনজিদের বিক্ষোভে উস্কানি দিয়েছেন ওয়াংচুক, তবে এই অভিযোগ অস্বীকার করেছেন এই জলবায়ু কর্মী। ওয়াংচুকের পরিবারের দাবি, এই সহিংসতায় তার কোনো হাত নেই, বরং সরকারের অপারগতাই তরুণদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। সোনামকে যদি এই হিংসাত্মক পদ্ধতিতে জনগণকে সংগঠিত করতে হতো, তাহলে তিনি 5 বছর আগেই তা করতে পারতেন। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ আমরা বিশ্বাস করি না। বিক্ষোভ হয়েছে কারণ তরুণরা প্রশাসনের কর্মকাণ্ডে রেগে গেছে। এর আগে ওয়াংচুকের NGOর বিদেশি অনুদান
গ্রহণের অনুমতি বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদিও কোনো ধরনের বিদেশি অনুদান গ্রহণ করেননি বলে দাবি তার। এদিকে ওয়াংচুককে গ্রেফতারের পর লে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। আন্দোলনকারীরা জানান সহিংসতা ঘটেছে নয়াদিল্লির প্রতি দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভ থেকে। বুধবার লেতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিজেপি কার্যালয় ও পুলিশ ভ্যানে আগুন দেয় বিক্ষুব্ধ তরুণরা। ওয়াংচুকের 14 দিনের অনশন স্থল থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পুলিশের দাবি আত্মরক্ষার্থে গুলি চালায় তারা। এতে বেশ কয়েকজন হতাহত হন, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন সুশীলা কার্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এটি পারবে কেবল নির্বাচিত পার্লামেন্টই। সুশীলা কার্কির এমন মন্তব্যে উত্তেজনা বিরাজ করছে জেএনজিদের মাঝে। তরুণ জেনজি প্রজন্মের আন্দোলনের পর তাদেরই পছন্দে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। কথা বলেন দেশটির শাসন ব্যবস্থা নিয়ে। এ নিয়ে নেপালে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়ে দেন সুশীলা কার্কি। এটি শুধু নির্বাচিত পার্লামেন্টই সংবিধান সংশোধনের মাধ্যমে পারবে বলেও জানান তিনি। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্টের কাছে এসব দাবি তুলে ধরতে জেনজিদের আহ্বান জানান সুশীলা। আমি নেপালের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে যারা পরিবর্তনের পক্ষে আছেন, তাদেরকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ সংশোধনের অনুরোধ করছি। নেপালের বর্তমান পার্লামেন্ট পদ্ধতিতে প্রতিনিধি সভা থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধান চাইলেও সংবিধান সংশোধন করতে পারবেন। যদিও এর জন্য প্রয়োজন হবে মার্চে অনুষ্ঠিত নির্বাচনে গঠিত পার্লামেন্টের 2/3 ভোট। আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান সুশীলা। এমনকি বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা করছেন বলেও নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি কমানো, সহজলভ্য সরকারি সেবা এবং নাগরিকদের হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নাদিম মারজান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের জান্তা সরকার উত্তর কোরিয়া থেকে বোমা ও গাইডেন্স কিট কিনে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওয়াশিংটনের। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে। মিয়ানমারের জান্তা ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক নাগরিক। আর দেশটির জান্তা বাহিনীকে উত্তর কোরিয়া অস্ত্র সরবরাহ করে আসছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। এরই জেরে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়ন বন্ধ করা এবং মিয়ানমারের সেনাদের হাতে বেসামরিক স্থাপনায় নির্বিচার হামলার পথ রোধ করা। অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, মিয়ানমার ভিত্তিক রয়্যাল সুয়েলেই কোম্পানি লিমিটেড এবং এর পরিচালক সহ আরও দুজনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া চীনের বেইজিংয়ে অবস্থানরত উত্তর কোরিয়ার অস্ত্র কোম্পানি কেওএমআইডির উপপ্রতিনিধি কিম ইয়ং জু সরাসরি এই অস্ত্র বিক্রির সঙ্গে সমন্বয় করেছেন। চোলুং নামের আরেক অভিযুক্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচার করতেন বলেও অভিযোগ ওয়াশিংটনের। তিনি পিয়ংইয়ংয়ের গোয়েন্দা সংস্থার সদস্য বলেও জানা গেছে। উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচি সরাসরি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য হুমকি বলে মনে করেন অর্থ দপ্তরের কর্মকর্তারা। নাদিম মারজান, সময় সংবাদ। হঠাৎ করেই শত শত মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে ডাকা হয়েছে যুক্তরাষ্ট্রে। আগামী মঙ্গলবার সমরমন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ায় এক বৈঠকে তাদের যোগ দিতে বলেছেন। তবে এই বৈঠকের উদ্দেশ্য এখনও রহস্যে ঘেরা বলেই মনে করছেন অনেকে। বিশ্বজুড়ে দায়িত্বে থাকা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। আগামী মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকো ঘাঁটিতে বসবে এ বৈঠক। কিন্তু কেন হঠাৎ এই ডাক দেয়া হলো তার সঠিক ব্যাখ্যা কেউই দিচ্ছে না। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সমরমন্ত্রী পিট হেগসেথ তার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে কর্মকর্তারা বলছেন, হঠাৎ ডাক পড়ায় সময়সূচি পাল্টাতে হিমশিম খাচ্ছেন তারা। কেউ কেউ আবার ভাবছেন বৈঠকে যাওয়া বাধ্যতামূলক কিনা।
এ বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ধরনের বৈঠক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচয় দেয়। তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, এটা এত বড় কিছু নয়, জেনারেলদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাতে ক্ষতি নেই। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেন, সমরমন্ত্রীর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখা করা অস্বাভাবিক কিছু নয়। তবে অনেকেই বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর সঙ্গে মিলিয়ে ফেলছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে ট্রাম্প ও হেক্সেথ প্রতিরক্ষা দপ্তরে বড় ধরনের পরিবর্তন এনেছেন। যৌথ বাহিনী প্রধান সিকিউ ব্রাউন সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। মে মাসে 4 তারকা জেনারেলের সংখ্যা কমানোর নির্দেশও আসে। আর চলতি মাসেই প্রতিরক্ষা দপ্তরকে ডিপার্টমেন্ট অব ওয়ার নামে ডাকতে শুরু করে হোয়াইট হাউস। নাদিম মারজান, সময় সংবাদ। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা নিয়ে আরও এক ধাপ এগোলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কার্যক্রমে 45% অংশীদারিত্ব পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে জনপ্রিয় এই অ্যাপটি চালু থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চুক্তির ফলে টিকটকের মূল্য দাঁড়াবে প্রায় $14 বিলিয়ন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী টিকটককে তার মার্কিন ব্যবসা বিক্রি করতে হবে অথবা নিষিদ্ধ হতে হবে। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিচার বিভাগ প্রেসিডেন্টের কাছে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত 120 দিন এই আইন কার্যকর হবে না। বিদেশি নিয়ন্ত্রণের কারণে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ বলে জানায় হোয়াইট হাউস। টিকটকের মালিক বাইট ড্যান্স সরাসরি চুক্তি বা নির্বাহী আদেশ নিয়ে মন্তব্য না করলেও 19 সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখতে তারা আইনের নিয়ম মেনে কাজ করবে। এদিকে ট্রাম্পের দাবি, বিষয়টি নিয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন এবং অনুমোদন পেয়েছেন। আমার প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আশা করি তিনিও আমাকে যথেষ্ট সম্মান করেন। আমরা টিকটক সহ আরো অনেক বিষয়ে কথা বলেছি, তবে টিকটক নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং তিনি আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এখন এটি পরিচালিত হবে মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানির মাধ্যমে। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না, আমি কল্পনাও করি না। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম নতুন পরিচালনা পর্ষদের অধীনে যাবে। সুপারিশ, অ্যালগোরিদম, সোর্স কোড ও কন্টেন্ট মডারেশন সিস্টেমও নতুন মালিকদের হাতে থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকি করবে ওরাকল, পাশাপাশি তারা কম্পিউটিং পরিষেবাও দেবে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ওরাকল, সিলভার লেক ও আবুধাবি ভিত্তিক MGX যৌথভাবে টিকটকের মার্কিন কোম্পানিতে 45% অংশীদারিত্ব পাবে। নতুন চুক্তি কার্যকর হলে মার্কিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। রাইসা জান্না, সময় সংবাদ। বিক্ষোভ ধরা কয়েকজন আইন প্রণেতার বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে। এদিকে মেক্সিকোয় 1 দশক আগে 43 শিক্ষার্থী নিখোঁজের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভধরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা কমানোর দাবিতে শুক্রবার ধর্মঘটে নেমেছেন দেশটির আর্থিক খাতের কর্মীরা। পুলিশ আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। কয়েক মাস ধরে চলমান বিদ্যুৎ ও পানির তীব্র সংকটকে কেন্দ্র করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভোর সড়কে নামেন বাসিন্দারা। এ সময় সরকার বিরোধী স্লোগান দিতে দেখা যায় তাদের। শুরুতে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও বিকেল থেকে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। পরে বিক্ষুব্ধরা কয়েকজন আইন প্রণেতার বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করেছে মাদাগাস্কার প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। 2023 সালে পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়ালিনা। তবে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও মাদাগাস্কারে চরম দারিদ্রতা কাটেনি। এমনকি দেশটির বাসিন্দাদের জীবনমান উন্নয়নে 2 বছরে সরকার কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন অনেকে।
এক দশক আগে 43 শিক্ষার্থী নিখোঁজের বিচার দাবিতে মেক্সিকোর আয়াত জিনাপা শহরে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার শহরের মিলিটারি ক্যাম্প এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভধরা। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, এসব নিখোঁজ শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর কাছে তাদের বিষয়ে তথ্য রয়েছে। অপরাধ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 2014 সালের 26 সেপ্টেম্বর পুলিশের হাতে আটক হন 43 শিক্ষার্থী। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা। এদিকে দক্ষিণ কোরিয়ায় বেতন বৃদ্ধি ও কর্মঘণ্টা কমানোর দাবিতে ধর্মঘটে নেমেছেন আর্থিক খাতের কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার কোরিয়া ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি ইউনিয়নের ডাকে রাজধানী সিউলে জড়ো হন হাজার হাজার কর্মী। সপ্তাহে 5 দিনের পরিবর্তে 4.5 দিনের কর্মঘণ্টা ও 3.9% বেতন বাড়ানোর দাবি করেন তারা। কর্মীদের আন্দোলনের কারণে দেশটির ব্যাংকগুলোর কার্যক্রমেও ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। অভিবাসী দমন অভিযানে আবারও যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। শিকাগো শহরে বিক্ষোভে নামেন শত শত মানুষ। আইওয়া ও বোস্টনে শহরে চলে ধরপাকড়। পুরো দেশ জুড়ে একের পর এক ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্থানীয় সময় শুক্রবার শিকাগোর ব্রডভিউ আইস প্রসেসিং সেন্টারের সামনে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন। ভেতরে ছিল ভারী অস্ত্রধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইস এজেন্টরা। পরিস্থিতি উত্তপ্ত হলে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর পেপার বল নিক্ষেপ করে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে কর্তৃপক্ষ। এমন অবস্থার মধ্যেই সামনে আসে আরো বিতর্কিত ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ৭৯ বছর বয়সী এক ব্যক্তি ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে $50 মিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, সেপ্টেম্বরের 9 তারিখে তার কারও আসে অভিযান চালাতে গিয়ে মুখোশধারী আইস এজেন্টরা তাকে মাটিতে ফেলে আহত করে। এজেন্টরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার পাঁজর ও কনুই ভাঙার পাশাপাশি মস্তিষ্কে আঘাত পান বলে জানা গেছে। একই দিন আইওয়ার ডেস মইন্স শহরের স্কুল সুপারিনটেন্ডেন্ট ইয়ান রবার্টসকে গ্রেপ্তার করে আইস। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর জানায় 1999 সালে শিক্ষার্থী ভিসায় আসা রবার্টসের বিরুদ্ধে আগে থেকেই বহিষ্কারাদেশ ছিল। গ্রেপ্তারের সময় তার কাছে নগদ অর্থ, অস্ত্র ও চাকু পাওয়া গেছে বলেও দাবি করে কর্তৃপক্ষ। তবে স্থানীয় স্কুল বোর্ড বলছে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা তাদের প্রধান অগ্রাধিকার। বোস্টনের নিকটবর্তী চেলসিতে এক অভিবাসন অভিযানে সৃষ্টি হয় আরও বিতর্কের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থায়ী বাসিন্দার মর্যাদাধারী এক গুয়েতেমালার নারীকে আইস কর্মকর্তারা ট্রাক থেকে টেনে নামিয়ে মাটিতে ধাক্কা দেন। এতে তার পুরনো পিঠের ব্যথা বেড়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে অভিবাসীদের ডিজিটাল পরিচয়পত্রকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রিটিশ রাজনীতি ও অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনা ঘোষণার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। এতে নাগরিক অধিকার খর্ব হবে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে এর বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করেছেন 5,75,000 মানুষ। তবে অন্য এক জরিপে ডিজিটাল আইডি কার্ডের পক্ষে মত দিয়েছেন অনেকে। অভিবাসন নিয়ন্ত্রণে চাপের মুখে চাকরির ক্ষেত্রে ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত মধ্য বামপন্থী রাজনীতিবিদদের আন্তর্জাতিক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে অবৈধভাবে থাকা ব্যক্তিরা আর কাজের সুযোগ পাবেন না। ডিজিটাল পরিচয়পত্রে নাগরিক ও বাসিন্দাদের নাম, জন্ম তারিখ, ছবি, জাতীয়তা ও বসবাসের তথ্য থাকবে, যা মোবাইলে সংরক্ষিত থাকবে। সাধারণ চলাফেরায় দেখানোর প্রয়োজন না হলেও চাকরিতে যোগ দেওয়ার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এই পরিচয়পত্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, শিশু ভাতা, কর রেকর্ড সহ নানা সেবা আরও সহজে পাওয়া যাবে বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। স্টারমার প্রশাসন জানায় এই পরিকল্পনা অবৈধ অভিবাসী কমাতে সহায়তা করবে। যারা বেআইনিভাবে কাজ করছে তাদের পরিস্থিতি আরও কঠিন হবে, যে কারণে দেশটির সীমান্ত আরও নিরাপদ থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যে কাজ করার অধিকারের প্রমাণ হিসেবে ডিজিটাল পরিচয়পত্র বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে বাধ্যতামূলক করা হবে, যা 2029 সালের মধ্যে কার্যকর হওয়ার কথা। সরকারের এই পরিকল্পনা ঘোষণার পর ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্রের কারণে দৈনন্দিন কাজের জন্য নিজের ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করার সঙ্গে নাগরিক অধিকারও খর্ব হবে বলে মনে করছেন অনেকে। এমনকি ডিজিটাল আইডি চালুর বিপক্ষে একটি পিটিশনে 5,75,000-এর বেশি স্বাক্ষর জমা পড়েছে। তবে সাম্প্রতিক এক জরিপে দেশটির বেশিরভাগ মানুষের সরকারের এই পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে। ব্রিটেনে এর আগেও লেবার পার্টি জাতীয় পরিচয়পত্র চালুর চেষ্টা করেছিল, কিন্তু ব্যাপক বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়।
নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের 1 তারিখ থেকে এটি কার্যকর হবে। সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি একথা জানান। তবে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করেছে তাদের ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না। হোয়াইট হাউসের দাবি, এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদন বাড়বে এবং গুরুত্বপূর্ণ ওষুধের সাপ্লাই চেইন শক্তিশালী হবে। শুল্ক এড়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইতিমধ্যেই কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে শিল্প সংগঠনগুলো বলছে এ ধরনের শুল্ক বিনিয়োগ পরিকল্পনা ব্যাহত করবে এবং ভবিষ্যতের চিকিৎসা ও ওষুধ উদ্ভাবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করছেন বড় কোম্পানিগুলোর বড় কোনো প্রভাব পড়বে না, তবে ছোট নির্মাতারা শুল্কের চাপ সামলাতে হিমশিম খেতে পারে। সুপার টাইফুন রাগাসার পর এবার নতুন ঘূর্ণিঝড় বুয়ালয়ের কবলে ফিলিপিন্স। দেশটির বিভিন্ন শহরে আঘাত এনেছে ঝড়টি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এদিকে রাগাসার প্রভাবে বিধ্বস্ত তাইওয়ানে নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয় সময় শুক্রবার ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালয়ে। শুরুতে প্রবল শক্তিশালী থাকলেও এদিন সকালে তা দুর্বল হয়ে ঝড়ে পরিণত হয়। এর প্রভাবে মিসবাতে ও অর্মক শহর সহ বহু গ্রাম প্লাবিত হয়। বুয়ালয়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, উড়ে গেছে বিদ্যুতের খুঁটি ও টিনের ছাউনি। উপকূলবর্তী এলাকা থেকে আগে থেকেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। উদ্ধার করা হয়েছে প্রবীণ ও শিশুদেরও। ঘরবাড়ি ভেঙে পড়ায় অনেক পরিবার এখন আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। এর আগে সুপার টাইফুন রাগাসা প্রথম আঘাত হানে দেশটিতে। আগের ক্ষতি সামলানোর আগেই নতুন ঝড় এসে তাদের দুর্দশা বাড়িয়ে দিচ্ছে বলে জানান স্থানীয়রা। এদিকে রাগাসার তাণ্ডব থেকে এখনও পরিত্রাণ মেলেনি চীনের। অনেকে চোখের সামনে ডুবে যেতে দেখেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। জানান 10 বছরের ব্যবসায় এমন ক্ষতির মুখে পড়ে। তাইওয়ানেও রাগাসার ধ্বংসের চিত্র একই। কাদা ও ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। প্রবল কাদা পানির মধ্যে ভারী যন্ত্র দিয়ে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। স্থানীয় কর্মকর্তারা জানান নিহতদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম। এখনও পাহাড়ি বাঁধ ভেঙে নতুন করে বিপদের আশঙ্কা থাকায় সতর্কতা জারি রয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোকলেনস্ক অঞ্চলে একটি মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মস্কো থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিম একটি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় সংঘর্ষের পর লাইনচ্যুত হয়ে অন্তত 8টি বগিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন 40 জনেরও বেশি দমকল কর্মী। দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়েছে, তবে ট্রেনের যাত্রীদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জাতিক সময়। মালদ্বীপে অবৈধভাবে কাজ করলে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জন্য নিজ দেশে ফেরত পাঠানো হবে কর্মীদের। মালদ্বীপে কর্মরত প্রবাসীদের জন্য এই নতুন নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এ বিষয়ে দেশটিতে কর্মরত সকল প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপে 1 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত। কর্মী ভিসা চালু থাকায় এ সংখ্যা দিনে দিনে বাড়ছে। তবে এবার প্রবাসীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে মালদ্বীপ সরকার। দেশটির সরকারের বরাত দিয়ে বাংলাদেশ হাইকমিশন জানায়, যে কোনো বাংলাদেশি যদি অবৈধভাবে কাজ করেন তবে জেল ও জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 10 বছরের জন্য তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ সংক্রান্ত কার্যক্রম দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো অন্যত্র কাজ করতে পারবেন না। সেটি করলে আপনি এখানকার যে ভিসা রুল রয়েছে সেটি ভায়োলেশন হবে এবং এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় যদি ইমিগ্রেশনের যেই রেইড হয় বা ইমিগ্রেশন যেই তল্লাশি করে তখন যদি আপনাকে অন্যত্র পায় তখন কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নির্দেশনায় বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলে কোনো ব্যবস্থা নেই। নির্দিষ্ট কোম্পানির নামে ভিসা নেওয়া হলে সেই কোম্পানির অধীনেই কাজ করতে হবে। অন্য কোথাও কাজ করা বা ব্যবসা, আর্থিক লেনদেনে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধে শাস্তির পাশাপাশি ব্যক্তিকে ডিপোর্ট করা হবে। বারবার সুযোগ দেওয়ার পরও প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ ফ্রি ভিসা এসে নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলে উল্লেখ করা হয়। এই দেশের সরকারে সুযোগ দিছে বৈধ হওয়ার জন্য। নতুন আসছে, তারা হয়তো যে না বুঝেই আসছে, এই জন্য বেশি সমস্যাটা হচ্ছে। তো
বুঝে শুনে আসলে এই সমস্যাটা হতো না। এছাড়া কোনো ভ্রমণকারী যদি নির্ধারিত ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন সেটিও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানায় হাইকমিশন। ভ্রমণ ভিসা এসে চাকরি বা ব্যবসা সংক্রান্ত যে কোনো কার্যক্রমে সম্পৃক্ত হওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। হাইকমিশন বলছে এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। সময় সংবাদ, মালদ্বীপ। ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজ সি ওয়াচের ওপর আবারও গুলিবর্ষণ করা হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। ইতালীয় ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছে জাহাজ কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার রাতে আন্তর্জাতিক জলসীমায় লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজের ওপর গুলি চালায়। জাহাজটি উদ্ধার অভিযান চালাতে ব্যস্ত থাকায় লিবীয়দের নির্দেশ অমান্য করলে তারা কাছাকাছি এসে গুলি চালায়। সি ওয়াচের ক্রু ঘটনাস্থলে অডিও রেকর্ড প্রকাশ করেছে, যেখানে লিবীয়দের হুমকির শব্দ শোনা যায়। ঘটনার পর সি ওয়াচ ইতালীয় কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করে। জাহাজ কর্তৃপক্ষ জানায়, পুনরায় এমন ঘটনা এড়াতে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। মহাষষ্ঠী এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভারতের কলকাতায় বিভিন্ন মণ্ডপে বাড়ছে দর্শনার্থীর ভিড়। চারদিকে উৎসবের আবহ। মণ্ডপ শৈলীর মধ্যে কেউ কেউ তুলে ধরেছেন সামাজিক বার্তা, আবার অনেকে সাবেকি প্রতিমা দেখে খুশি মনে বাড়ি ফিরছেন। এদিকে দেবী দুর্গার প্রথমের আগেই প্যান্ডেল উদ্বোধনে প্রতিবারের মতো এবারও টক্কর দিচ্ছে ভারতের প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। এই থিম দেখতে এতটাই ভিড় জমেছে যে তা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার দুপুরে পূজার প্যান্ডেল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন আয়োজক সজল ঘোষ ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। অন্যদিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান দুই রাজনৈতিক শিবির পূজার উদ্বোধন মঞ্চেও নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে ভোলেননি। আমি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি, এই নির্বাচনের পরে যেন বাংলায় এমন কোন সরকার আসে যে সত্যিকারের সোনার বাংলা গড়তে পারবে। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না, তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপরে অন্যকে বলো বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তলাই। তবে চতুর্থীর বিকেলের আসল আকর্ষণ ছিলেন সাধারণ দর্শনার্থীরাই। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের মণ্ডপে দেবী দর্শন করেন তারা। ছোটবেলা থেকে এখানে আসি, প্রথমে মা বাবার সাথে আসি, তারপর কলেজ সামনে থেকে আসার সময় তখন আসতাম। তো এটা এক ধরনের ট্রেডিশন হয়ে গেছে। এত বড় ঠাকুর এখানে, তারপরে মেন নর্থ কলকাতা ঠাকুরের মধ্যে একটা এটাও পড়ে। এখন যে পুজোটা হচ্ছে, এই পুজোটা অপশন সিকিউর সত্যি করা দরকার। কলকাতা শহর দুর্গাপূজার জন্য এর মধ্যেই ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর থেকে প্রতি বছর শহরের পূজা আয়োজন আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে। সময় সংবাদ, ভারত। 2026 বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশে আগামী বছরের জুন জুলাই হবে 23তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের জমকালো এই টুর্নামেন্টের জন্য ফিফা নিজেদের ওয়েবসাইটে 3টি রঙিন মাস্কটের ছবি প্রকাশ করেছে। ম্যাপল, জায়ু, ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। আয়োজক তিন দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এ ধরনের রঙিন মাস্কট করা হয়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সফল আয়োজনে বিশ্বকে চমকে দিতে চেষ্টার কোনো কমতি রাখতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার বিশ্বকাপের আগে স্বাগতিক দেশকে নানা সমালোচনার মুখে পড়তে হলেও এখনো বড় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি তিন আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে। 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হতে 9 মাসের মতো বাকি থাকলেও এরই মধ্যে টিকিট নিয়ে পড়ে গেছে হুড়োহুড়ি। এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে 3টি রঙিন মাস্কট প্রকাশ করেছে ফিফা। মাস্কটে প্রাধান্য পেয়েছে আয়োজক তিন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। ম্যাপল, জায়ু ও ক্লাচ এই 3টি মাস্কট থাকবে 2026 ফুটবল বিশ্বকাপে। কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল। কানাডার জাতীয় পতাকার প্রতীক হিসেবে যে ম্যাপল পাতা রয়েছে, সেখান থেকে মূলত ম্যাপলকে মাস্কট হিসেবে ধরে নেয়া। মাঠে ম্যাপলকে অদম্য প্রহরীর মতো গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হয়েছে। কাজ করবেন অতন্দ্র প্রহরীর মতো, যিনি মাঠে দারুণ গোলকিপিং এর মাধ্যমে দলকে বাঁচাবেন। মাঠের বাইরে তিনি নগর সংস্কৃতি ও গানের খুব ভক্ত।
মেক্সিকোর প্রতিনিধিত্ব করবে জায়ু। মেক্সিকোর জঙ্গলে থাকা জাগুয়ারকে এখানে প্রতীক হিসেবে ধরা হচ্ছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার। মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। ক্লাচ প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের। এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে ঈগলকে। মাঠে মিডফিল্ডার যেমন দলের মধ্যে বন্ধন তৈরি করেন, ক্লাচ এখানে প্রতীকী মিডফিল্ডার হিসেবে কাজ করবে। মাস্কট নিয়ে উচ্ছ্বসিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। মাস্কট 3টি দুর্দান্ত হয়েছে। আমরা ম্যাচে দর্শকদের আনন্দদায়ক পরিবেশ উপভোগের ব্যবস্থা করছি। 3 মাস্কট উত্তর আমেরিকা ও পুরো বিশ্বের সবার হৃদয় জয় করবে। আমি এরই মধ্যে শিশুদের পোশাক, ফুটবল কিংবদন্তিদের পোশাকে মাস্কট আঁকার কাজ শুরু করেছি। ম্যাপল, জায়ু, ক্লাচ হচ্ছে জয়, শক্তি ও একত্রে থাকার প্রতীক। 2022 সালে কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিল 32টি দল। আগামী বিশ্বকাপে সংখ্যাটা বেড়ে হয়েছে 48। ইনফ্যান্টিনোর মতে দলের সংখ্যা বাড়ায় 23তম ফুটবল বিশ্বকাপ অনেক জমজমাট হবে। দল সংখ্যা বাড়ায় বিশ্বকাপ দর্শকদের জন্য রোমাঞ্চ ও উন্মাদনার হবে বলেও আশা ইনফ্যান্টিনোর। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় ভেতরে বাইরে প্রতিবাদ। ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এবং গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা নেতৃত্ব দিতে পারেন টনি ব্লেয়ার। ইচ্ছে করেই যুদ্ধবিরতি ভণ্ডুল করছে নেতানিয়াহু। দাবি হামাসের, নিহত 58। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।